হনকা একেবারে সাধারণ এক হাইস্কুলের ছাত্র, আর সে পুরো নিশ্চিত তার কোনোদিনই বান্ধবী হবে না, কারণ সে না কুল, না ধনী, না আবার খুব বুদ্ধিমান। কিন্তু একদিন তার জীবন পুরো উল্টে যায়, যখন সে জাদু আর দানবের এক গোপন দুনিয়া আবিষ্কার করে, এইবার ট্রাক কামে চাপা পড়ে নয়, বরং স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েটার কারণে। হনকার একমাত্র অদ্ভুত অভ্যাস হল, সে আয়াকার সঙ্গে একই বাসে যায়, তার পাশেই বসে, এমনকি ক্লাসেও দুজন পাশাপাশি বসে। কিন্তু তাও তারা কোনোদিন একে অন্যের সঙ্গে একটা কথাও বলেনি। মনে হয় তারা যেন দুই আলাদা দুনিয়ায় থাকে। সবাই আয়াকার চারপাশে ঘুরঘুর করে, আর হনকা প্রায় অদৃশ্যই। একদিন হঠাৎ হনকার হাত থেকে রাবারটা পড়ে যায়। আয়াকা সেটা তুলে দেয়, আর আমরা সবাই জানি এরপর তার ফ্যান ক্লাব কী করবে। তারা হনকাকে ক্লাস থেকে টেনে বের করে, মাটিতে ফেলে পেটায়, আর হুমকি দেয় যেন আর কোনোদিন তাদের প্রিন্সেসকে এতটুকু কষ্টও না দেয়। মোপের মতো পেটা খাওয়ার পর হনকা যায় টিচার্স রুমে, কারণ সেদিন তার ডিউটি। কিন্তু তখনই এক মেয়ে এসে তার হাত থেকে কাগজের ফাইলগুলো নিয়ে নেয়। মনে হয়েছিল এখান থেকেই হয়তো কোনো সুন্দর প্রেমের গল্প শুরু হবে। কিন্তু না, সে আসলে আয়াকার অনুগামী। সে চায় হনকা দূরে থাকুক, কারণ আয়াকাও সেদিন ডিউটিতে আছে। তাই আবারও হনকা রয়ে যায় শুধু ব্যাকগ্রাউন্ড চরিত্র। স্কুল শেষে সে আবর্জনা ফেলতে যায়, আর নিজের একঘেয়ে জীবনের কথা ভাবতে থাকে। তখন সে দেখে ডাস্টবিনে একটা অদ্ভুত খরগোশের খেলনা। সে সেটা তুলে দেখে খেলনাটার পেটের ওপর লেখা, আজকের আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু কিছু স্কুল বিল্ডিং ভেঙে পড়তে পারে। সে ভাবে নিশ্চয়ই কোনো চতুর্থ শ্রেণীর বাচ্চার বাজে মজা। কিন্তু হঠাৎ সে মাথার ওপর বড় একটা ছায়া দেখে। তাকিয়ে দেখে স্কুলের ঘড়ির টাওয়ারটা তার ওপর ভেঙে পড়ছে। সে ভাবে হয়তো এটাই সে মুহূর্ত, যখন তাকে কোনো ফ্যান্টাসি দুনিয়ায় পাঠানো হবে, সুন্দরী মেয়েদের ভরা। টাওয়ারটা তার ওপর ভেঙে পড়ে সবকিছু শেষ হওয়ার কথা। কিন্তু না, সে জেগে ওঠে আয়াকার বাহুডোরে। আয়াকা তখন এক ডাইনি সাজে। সে চিৎকার করে ওঠে। আয়াকা বলে, চুপ থাকো, নইলে পড়ে যাবে। হনকা নিচে তাকিয়ে দেখে তারা ভাসছে, আর তারা উঠছে এক ঝাড়ুর ওপর। দূরে এক বিড়ালকানওয়ালা মেয়ে দেখে ভাবে আয়াকা কি ওয়ার্কশপ উইচ। সে আঙুল টিপে দেয়, আর হঠাৎ দুটো বিশাল খরগোশ রোবট তাদের আক্রমণ করতে আসে। আয়াকা হনকাকে উপরে ছুঁড়ে দেয়, আঘাত এড়িয়ে আগুনের জাদু ছুঁড়ে দেয়, তারপর নেমে এসে হনকাকে রাজকুমারীর মতো কোলে তুলে ধরে। কিন্তু খরগোশ সৈন্যগুলো আবার উঠে দাঁড়ায়। আয়াকা আগুন, ঝাড়ু সব দিয়ে লড়তে থাকে। সে বলে তার কাছেই থাকতে। কিন্তু হনকা উল্টো দিকেই দৌড়ায়। বিল্ডিংয়ের আড়াল থেকে সেই বিড়ালকানওয়ালা মেয়ে ইশারা করে, বলে এখানে নিরাপদ। হনকা ভাবে সে নিশ্চয়ই আয়াকার বন্ধু, আর দৌড়ে যায়। কিন্তু তখনই খরগোশ সৈন্যরা তাকে আটকে হাঁটু গেড়ে বসায়। একজন বড় কুঠার নিয়ে এগিয়ে আসে। এই বুঝি শেষ। ঠিক তখনই আয়াকা এসে সবকিছু আগুনে পুড়িয়ে দেয়। হনকা ভাবে এটা হয়তো স্বপ্ন। সে আয়াকাকে বলে, স্বপ্নেও তুমি এত সুন্দর। আর ভাবে বাস্তবে সে কখনোই তাকে বাঁচাবে না। আয়াকা বলে এটা তার দায়িত্ব। সে সবসময় তাকে রক্ষা করবে, কারণ সে তার প্রিন্সেস। হনকা ভাবে তবে কি সে মেয়ে? সে নিজের লিঙ্গ নিয়েই সন্দেহে পড়ে যায়। আয়াকা বলে এটা 2023 এর গল্প নয়, এখনও দুনিয়ায় দুইটাই লিঙ্গ। সে দেখে আয়াকার চুল একটু পুড়ে গেছে, আর নিজেকে দোষ দিতে থাকে। ভাবে সেই সমস্যা। সে একেবারে সিম্পে পরিণত হয়েছে। এমন সময় সে দেখে একটা খরগোশ পেছনের দিক থেকে আয়াকাকে আক্রমণ করতে যাচ্ছে। সে মনে করে নারুটো সাসুকে, আর দৌড়ে এসে নিজে আঘাতটা খায়। কিন্তু কুল ডায়লগও বলার আগেই অজ্ঞান হয়ে যায়। আয়াকা তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে, আর রাগে বলে শুরুতেই সব জ্বালিয়ে দেয়া উচিত ছিল। তারপর সে তার সবচেয়ে শক্তিশালী জাদু, মিলিয়ন ক্লোভার, ব্যবহার করে সব শত্রুকে মুছে দেয়। পরে হনকা জাগে আয়াকার প্রাইভেট রুমে। আয়াকা বলে সব সত্যি ছিল, এখন বাড়ি যাই। হাঁটতে হাঁটতে জানায় তার কাজ হলো হনকাকে রক্ষা করা, কারণ হনকাই তার মাস্টার। কিছুদিন পর সব স্বাভাবিক মনে হলেও বাসে আয়াকা ইচ্ছে করে তার পাশে বসে, আর সবাই ঈর্ষা করতে থাকে। হনকা ভয় পেয়ে অসুস্থতার ভান করে পালিয়ে যায়, কিন্তু আবার সেই দুষ্কৃতিকারীদের হাতে ধরা পড়ে। তারা মারতে যায়, কিন্তু আয়াকা এসে তারটাই বো বানিয়ে দেয়, আর বলে কেউ ছুলেই জ্বালিয়ে দেবে। দুপুরে আয়াকা তার পাশে বসে নিজের হাতে বানানো খাবার খাওয়ায়। কিন্তু 20টা মেয়ের ঈর্ষামাখা দৃষ্টি দেখে হনকা অস্বস্তি বোধ করে, তাই উঠে চলে যায়। আয়াকা মন খারাপ করে, আর সবার খাবার পুড়িয়ে দেয়। হনকা দোষী বোধ করে, হাঁটতে হাঁটতে সেই জায়গায় যায় যেখানে বিল্ডিং ভেঙে পড়েছিল। সবকিছু স্বাভাবিক। তখন সে দেখে সেই বিড়ালকানওয়ালা মেয়ে।
সে বলে বিল্ডিং পড়া ছিল শুধু এক ইলিউশন। সে নিজের আসল রূপ টাওয়ার উইচ তানপোপো দেখায় আর বলে এবার সে হনোকাকে অপহরণ করবে। ঠিক তখনই আয়াকা এসে তাকে ধরে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। পরে হনোকা জেগে দেখে আয়াকা তার সামনে দাঁড়িয়ে, পুরো শরীর ক্ষত বিক্ষত। সে অ্যাম্বুলেন্স ডাকতে চায়, কিন্তু আয়াকা বলে সে আগুন দিয়ে তৈরি, তাই সমস্যা নেই। সে চোখ বন্ধ করতে বলে আর সব সৈন্যকে ছাই বানিয়ে দেয়। তানপোপো পালিয়ে যায়, লেজে আগুন লেগে প্রায় পুড়ে যেতে যেতে। এরপর আয়াকা হনোকাকে চোখ খুলতে বলে, আর সে অবাক হয়ে দেখে সবকিছু আবার একদম স্বাভাবিক, চারপাশ পরিষ্কার, কোনো ক্ষতির চিহ্ন নেই। তারপর তারা বাসায় যায় এবং দিনটা সেখানেই শেষ হয়। পরের সকালে নতুন ৫ জন ছাত্র তাদের স্কুলে ট্রান্সফার হয়ে আসে, আর দেখা গেল তারা হল তানপোপো আর তার টাওয়ার ডাইনিদের দল। কয়েক দিন কেটে যায়, আর হনোকা বারবার আয়াকাকে জিজ্ঞেস করে কি হচ্ছে এই জাদুবিদ্যা নিয়ে, আর কেন তানপোপো তাকে বারবার টার্গেট করছে। একদিন সকালে সে ঠিক করে আজ উত্তর না পাওয়া পর্যন্ত জিজ্ঞেস করতেই থাকবে, কিন্তু খেয়াল করে যে আয়াকা সেদিন তার সাথে বাসে ওঠেনি। স্কুলে পৌঁছে জুতো বদলে ক্লাসে যেতে যায়, কিন্তু গিয়ে দেখে আয়াকা নতুন ট্রান্সফার স্টুডেন্টদের সঙ্গে ঝগড়া করছে। উপরে তাকিয়ে দেখে ক্লাস সাইনটা আলাদা, এটা তার নিজের ক্লাস না, এটা টর্চার সোসাইটি ক্লাব। সে ভাবেও না এমন একটা ক্লাব কেন আছে, বরং আয়াকাকে জিজ্ঞেস করে সে কিভাবে এখানে চলে এলো, যখন সে তো নিজের ক্লাসেই যাচ্ছিল। আয়াকা জানায় সে একটা জাদু করেছে যাতে হনোকা অজান্তেই এখানে চলে আসে, শুধু ওর সাথে দেখা করার জন্য। তারপর সে বাধা মেয়েদের দিকে ফিরে বলে এটা হলো এক ধরনের উইচ হান্ট। সে বলে হনোকাকে তারা ক্ষতি করতে পারে, তাই আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে। হনোকা বিষয়টা পুরো ঠিক মনে করে না, আর মেয়েদের দিকে তাকিয়ে থাকতে থাকে। সে আয়াকাকে বলে অন্তত তাদের মুখের গ্যাগটা খুলে দিতে, যেন কথা বলতে পারে। আয়াকা রাজি হয়। সে বলে আসলে তো দ্রুত শেষ করে দিত, কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেছে, তাই বাকিদের টোপ হিসেবে ব্যবহার করছে। হনোকা তানপোপোর কাছে গিয়ে জিজ্ঞেস করে কেন সবাই তার পেছনে লেগেছে। তানপোপো হেসে বলে এতে অবাক হওয়ার কিছু নেই, মিস পারফেক্ট তাকে কিছুই বলেনি, আর সোজা কথা, সে চায় তার শরীর আর ভেতরের সাদা জিনিসটা। এটা শুনে হনোকার মুখ লাল হয়ে যায়। আয়াকা বলে শত্রুরা যা বলে সবই বিশ্বাস করা ঠিক না। তানপোপো মুচকি হেসে বলে তারা হয়তো বেশি নিশ্চিন্ত হয়ে গেছে, যেহেতু তাদের শেষ সঙ্গী এখনও ধরা পড়েনি। হঠাৎ ছাদের দিক থেকে কালো পিচ্ছিল স্লাইম পড়তে শুরু করে এবং সবাইকে ঢেকে ফেলে। স্লাইমের ভেতর থেকে মেয়ে বেরিয়ে আসে এবং তার বন্ধুদের ছাড়িয়ে দেয়। সে হনোকাকে ধরে নিচে মেঝের ভেতর দিয়ে পালিয়ে যায়, আর বাকিদের আয়াকার সঙ্গে লড়াইয়ে ফেলে রেখে দেয়। মেয়ে মনে করে সে দারুণ কিছু করে ফেলেছে, যেন সে কোনো বড় ভিলেন। কিন্তু পরক্ষণেই আয়াকা মেঝে ভেঙে নিচে নামে, সবগুলো ডাইনিকেই আগে থেকেই হারিয়ে দিয়েছে। সে মেয়ের দিকে এগোতে থাকে। মেই হনোকাকে জিম্মি করে বলে যদি কাছে আসে তবে তার পোষা নেকড়ে হনোকার গলা কামড়ে দেবে। আয়াকা শান্তভাবে বলে হনোকাকে চিন্তা করতে হবে না, সে কয়েক সেকেন্ডেই মেয়েকে পুড়িয়ে দেবে। মেই ভয় দেখাতে গলার দিকে নেকড়ে লাগিয়ে দেয়, কিন্তু আয়াকা থামে না, সে মেয়েকে আগুনে জ্বালায় এবং লাথি মেরে দূরে ছুড়ে দেয়। আশ্চর্যজনকভাবে হনোকার গলায় কোনো দাগ পড়ে না, বরং কামড়োটা লেগেছে আয়াকার গলায়। মেই বুঝতেই পালিয়ে যায়, তার সঙ্গীরাও সরে পরে হনোকা আয়াকার প্রাইভেট রুমে জেগে ওঠে। দেখে আয়াকা স্কার্ফ পরেছে, গরমের মাঝে। আয়াকা বলে সে চেয়েছিল হনোকা স্বাভাবিক, শান্ত জীবন পাক। কিন্তু টাওয়ার ডাইনিরা যদি এভাবে আসতেই থাকে, তাহলে একমাত্র উপায় লড়াই করা এবং যার কারণে সব হচ্ছে তাকে খুঁজে বের করা। সমস্যা হল সে এখনও জানে না সেই ব্যক্তিকে। এটা শুনে হনোকা ভাবে সব তার দোষ, আয়াকা তার জন্যই আঘাত পেয়েছে। সে আয়াকাকে সবকিছু বুঝিয়ে বলতে বলে এবং তাকে নিজের শিষ্য বানাতে অনুরোধ করে, যাতে আয়াকাকে আর একা লড়াই করতে না হয়। এদিকে এক ডেজার্ট ও কফির ক্যাফেতে স্কুলের হেডমিস্ট্রেস আর একই সঙ্গে আয়াকার মা কাজানে দেখা করে তার পুরনো শত্রু ক্রোনোয়ারের সাথে, প্রায় ১৩০ বছরের বিরতির পর। ক্রোনোয়ার বলে সে শুনেছে মেডুসার ছাত্ররা ঝামেলা শুরু করেছে, তাই হয়তো এখন কাজানেকেও খেলায় নামতে হবে। সপ্তাহান্তে আয়াকা ফোন করে হনোকাকে বাইরে ডাকতে। হনোকা ভাবে হয়তো এটা ডেট, কিন্তু আয়াকা শুধু সত্যটা বলতে চায়। যাওয়ার পথে বলে আগে খাবার খাবো, তারপর স্কুলে। হাঁটতে হাঁটতে আয়াকা ডাইনিদের গল্প বলে এই দুনিয়ায় 2 ধরনের ডাইনি আছে। ওয়ার্কশপ ডাইনি, যারা মানুষকে রক্ষা করে, শহরে ওয়ার্কশপ বানিয়ে থাকে আর খারাপ জাদু ঠেকায়। আর টাওয়ার ডাইনি, যারা নিয়ম মানে না, নিজের ইচ্ছেমতো জাদু ব্যবহার করে, ইভেন যদি মানুষ মারা যায়। সে হনোকাকে সতর্ক করে
টাওয়ার ডাইনিরা যদি কখনো তাকে ধরে তাহলে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। একটু পর তারা খাবারের দোকানে থামে। ওয়েট্রেস এসে চড়ুইভাতির মতো আওয়াজে কথা বলতে থাকে। আয়াকা রাগী চোখে তাকালেও শোনে, মেয়ে বলে ক্রোনোয়ার শহরে আছে, আর বেশি বেশি টাওয়ার ডাইনি আসছে। হোনোকা বুঝতে পারে সে অ্যাকচুয়ালি ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট, আর ওরাও ওয়ার্কশপ ডাইনি। পরে তারা শপিং মলে যায়। হোনোকা অপেক্ষা করতে করতে দেখে এক মেয়ে হারিয়ে যাওয়া বাচ্চাকে সাহায্য করছে। হঠাৎ মেয়ে তাকে দেখে নোটবুক বের করে চেক করে, ছবির সেই একই ছেলে। তারপর বাচ্চাটাকে সরিয়ে দিয়ে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ে সে টাওয়ার ডাইনি। তার দলে আরও মেয়েরা আসে এবং আয়াকাকে আক্রমণ করে। আয়াকা আগুন ছুড়ে তাদের প্রতিহত করে এবং হোনোকাকে বাঁচায়। একজন বন্দুক বের করে গান নো জুৎসু বলে গুলি চালায়। আয়াকা বুলেটপ্রুফ কেপ মোড চালু করে সবগুলো ঠেকায়, তারপর ভয়ঙ্কর কাউন্টার আক্রমণ করে। যুদ্ধ শেষে ডাইনিরা পালায় যেন গুপ্তচর মুভির মতো। স্কুলের পথে হোনোকা দুঃখ করে, মনে হয় সব তার কারণেই। সে বলে হয়তো তাকে বন্দি করে রাখাই ভালো। কিন্তু আয়াকা বলে সে সবসময় তাকে রক্ষা করবে, আর বলে এবার থেকে তাকে কঠিন পড়াশোনা করতে হবে, কারণ শিষ্য হওয়া সহজ না। স্কুলে গিয়ে আয়াকা জানায় পুরো স্কুলটাই একটি বড় ওয়ার্কশপ। তারা হেডমিস্ট্রেসের অফিসে যায়, কাজানে হোনোকাকে দেখে ডাকে, আর আয়াকাকে বকুনি দেয় মল ভাঙচুর করার জন্য। পরের দিন আয়াকা হোনোকাকে নিয়ে ট্রেনিংয়ে বের হয়, কিন্তু মাঝপথে তানপোপো আর তার টিম আক্রমণ করে। তারা র্যাপিড স্ট্রিং ফরমেশন বলে আসলে বেখেয়ালভাবে চার্জ করে। আয়াকা উদাহরণ দেখিয়ে হোনোকাকে শেখাতে চায়, কিন্তু ওরা টিম রকেটের মতো উড়ে পড়ে, আর হোনোকা কিছুই শেখে না। স্কুলে ফিরে লকার খুলতেই প্রচুর ঘৃণাপত্র, হুমকি, এমনকি এক মৃত ভুডু পুতুল। আয়াকা বলে এগুলো তার ফ্যানবয়দের কাজ, কিন্তু তারা আর কিছু করবে না। তবুও চারদিকের হিংস্র দৃষ্টি হোনোকা টের পায়, কারণ সে আয়াকার পাশে বসে তার সাথে পড়ে প্র্যাকটিস করে, হাঁটে। স্কুল শেষে ট্রেনিংয়ের কথা থাকলেও আয়াকা তাকে বাসে করে বাড়ি পাঠায়, বলে আজ বিশ্রাম। কিন্তু বাসে সে এক অদ্ভুত মেয়েকে দেখে, যার সঙ্গে একটা উড়ন্ত জাদুকরি মাছ। আর বাসের ডিসপ্লেতে সে দেখে পরের স্টপের নাম বদলে ডেড এন্ড হয়ে গেছে। সে হঠাৎ উঠে দাঁড়ায় এবং পিছনে ঘুরে দেখে বাসের একদম শেষ সিটে ক্রোনোয়ার বসে আছে। এখন বাসটা পুরো ফাঁকা, ড্রাইভার নেই, তবু সেটা এগিয়ে চলেছে শুধু তার জাদু দিয়ে। সে হোনোকাকে বলে শান্ত থাকতে, তারপর ঘুরে দাঁড়িয়ে ক্রোনোয়ারের মুখোমুখি হয়। ক্রোনোয়ার সামনে এগিয়ে এসে নিজের পরিচয় দেয়। আয়াকা আগুনের আক্রমণ ছুড়তে যাচ্ছিল, কিন্তু ক্রোনোয়ার ডিকটেটরশিপ নামে এক মন্ত্র দিয়ে তাকে স্থির করে ফেলে। সে আয়াকার ওপর এক শক্তিশালী জাদু নিক্ষেপ করে, কিন্তু ঠিক যেমনটা আশা করা হয়েছিল, আয়াকার কিছুই হয় না, একটু আঁচড় পড়ে না। হোনোকা এখনও বোঝে না আয়াকা আসলে কতটা শক্তিশালী, তাই বোকামি করে সে তার সামনে দাঁড়িয়ে পড়ে, যেন তাকে বাঁচাতে পারে। ক্রোনোয়ার হেসে বলে কতটা বোকা সে, কারণ যে যতই চেষ্টা করুক না কেন, আয়াকাকে আঘাত করা সম্ভবই না। তারপর সে ধীরে ধীরে কাছে এসে হোনোকাকে পেটের ঠিক মাঝখানে ছুরি মারে। হোনোকা হাঁটু গেড়ে পড়ে যায়, যন্ত্রণায় কাঁদতে থাকে, কিন্তু ক্রোনোয়ার বলে অভিনয় বন্ধ করো, উঠে দাঁড়াও। হোনোকা বিভ্রান্ত, তারপর খেয়াল করে তার আসলে কোনো ব্যথাই নেই, এমনকি রক্তও বেরোচ্ছে না। ঠিক তখনই আয়াকা মাটিতে লুটিয়ে পড়ে, আর সে দেখে হোনোকা যেখানে ছুরি খেয়েছিল ঠিক সেই জায়গা থেকে আয়াকার রক্ত বেরোচ্ছে। ক্রোনোয়ার বোঝায় এটা ড্যামেজ ট্রান্সফার নামে এক বিশেষ ক্ষমতার কারণে। মানে তার ওপর যেই আঘাত আসার কথা, তারা কাছে থাকলেই তা চলে যায় আয়াকার ওপর। সে আরও বলে এই ক্ষমতাটা আয়াকার হয়েছে কারণ সে হোনোকার সাথে এক চুক্তি করেছে। ওই চুক্তির কারণে আয়াকা হোনোকার ভেতরের বিশেষ শক্তি ব্যবহার করে এক অপরাজেয় ডাইনি হতে পারে, কিন্তু বিনিময়ে তার দায়িত্ব হল হোনোকাকে সব বিপদ থেকে রক্ষা করা। তারপর ক্রোনোয়ার বলে যদি সত্যি সে আয়াকাকে বাঁচাতে চায়, তবে একটাই উপায়। তার ভেতরের সাদা জিনিস দিয়ে আরও শক্তি দিতে হবে, আর না, সে যেটা ভাবছ সেটা না, এটা তার ভেতরের এক আত্মা, কিছুটা নারুতো রনয় লেজ বিশিষ্ট শিয়ালের মতো। সে একটা জলজলে ক্যান্ডি হাতে দেয় এবং বলে যদি নিজের সত্যিকারের শক্তি খুলে দিতে চাও, এটা খাও। সে জোর করে খাইয়ে দিতে যাচ্ছিল, কিন্তু আয়াকা তা হতে দেবে না, তাই সে সবুজ আগুনের বিশাল বিস্ফোরণ ছুঁড়ে ক্রোনোয়ারকে দূরে ছিটকে দেয়। হ্যাঁ, সবকিছুই পুরোপুরি প্লট আর্মারের দৌলতে চলছে। তারপর আয়াকা হোনোকাকে বলে কিছুক্ষণ সে অন্য রকম হয়ে যাবে। সে তার কাছ থেকে শক্তি নিয়ে এক দহনময় আগুনের রানীতে রূপান্তরিত হয়, সবুজ আগুন, ড্রাগনের শক্তি, আর মুহূর্তেই ক্রোনোয়ারকে চেপে বসে। সে তার ঢাল ভেদ করে সরাসরি গলায় আঘাত করে,
তবু ক্রোনোয়ার কোনোভাবে পালিয়ে যায় এবং তাদের বাসস্টপে রেখে অদৃশ্য হয়ে যায়। হনোকা আগে জেগে ওঠে, দেখে আয়াকার ক্ষত নেই, কিন্তু সে এখনও চোখ খুলছে না। সে তাকে হাসপাতালে নিয়ে যায়। নার্স বলে সে শুধু খুব ক্লান্ত, কিছুক্ষণ পরেই জেগে উঠবে। পরে বাড়ি ফিরে হনোকা দেখে তার পকেটে ছোট্ট মোড়ানো ক্যান্ডি। এটাই সেই জাদুকরী গোলক যা ক্রোনোয়ার তাকে খাওয়াতে চেয়েছিল। সে ঠিক করে আয়াকাকে এটা বলবে না, ড্রয়ারের ভেতর লুকিয়ে রাখে, যদি কখনো সত্যিই দরকার পড়ে। আর সে ভাবতে থাকে ক্রোনোয়ার যা বলেছিল আয়াকার সাথে তার চুক্তি। তাহলে কি আয়াকা তাকে স্কুলে দেখা হওয়ার আগেই চিনত? পরের দিন আয়াকা পুরো জিমটাই বুক করে শুধু তাদের ট্রেনিংয়ের জন্য। সে হনোকাকে তার নিজের উইচ ট্রেইনি ইউনিফর্ম দেয় এবং বোঝায় এটা কি করে। সে তাকে লাফ দিতে বলে। হনোকা লাফ দেয়, আর দেখে সে অবিশ্বাস্যভাবে হালকা, প্রায় ছাদের কাছে পৌঁছে যায়। নামতে গেলে আয়াকা তাকে প্রিন্সেস স্টাইলে ধরে ফেলে, তারপর বলে এবার আমাকেও এইভাবে ধরো। হনোকা তাকে তুলে দেখে সে খুবই হালকা। আয়াকা বুঝিয়ে বলে তাদের গাউন শরীরকে প্রায় ওজনহীন করে দেয়। তারপর সে ডান হাত তুলে কবজি একটু ঘোরায়, সঙ্গে সঙ্গে হাতে হাজির হয় এক জাদুকরী ঝাঁটা। সে বলে ঝাঁটা আসলে চাদরের ভেতর লুকোনো থাকে, ওই ইশারাতেই ডাকা যায়। হনোকা চেষ্টা করে, কিন্তু ঝাঁটার বদলে সে শুধু হতাশাই ডাকে, কিছুই আসে না। ঠিক তখনই আয়াকার অ্যালার্ম বাজে, তাদের সময় শেষ। হঠাৎ করে অসংখ্য ছাত্র জিমে ঢুকে পড়ে অনুশীলনের জন্য। হনোকা ভয় পেয়ে বলে আমাদের লুকোতে হবে, না হলে সবাই এই ওটাকু স্টাইল পোশাক দেখে ফেলবে। কিন্তু অবাক হয়ে দেখে কেউ যেন তাদের খেয়ালই করছে না। সে ভাবে কি আমি এতটাই অদৃশ্য হয়ে গেলাম? আয়াকা বোঝায় আসলে এই গাউনের কারণেই এগুলো এমন মায়া তৈরি করে যে মানুষ স্বাভাবিকভাবেই তাদের উপেক্ষা করে, আর কাছে আসতেও চায় না। এরপর সে জিজ্ঞেস করে ও কি উচ্চতা ভয় পায়? তারপর তাকে ধরে ঝাঁটায় চেপে আকাশে উড়ে যায়। সে বলে এইভাবে উড়তে উড়তেই তাকে নিজের ঝাঁটা ডাকতে শিখতে হবে। ওয়ার্কশপ ডাইনিরা নাকি এভাবেই টহল দেয়, আশেপাশে কোনো সমস্যা আছে কি না দেখতে। সে আরও বলে সব সময় তাদের স্কুল পাহারা দেয় 5 জন শক্তিশালী ডাইনি। অনেকক্ষণ উড়ে বেড়ানোর পর আয়াকা স্কুলের দিকে ফিরতে শুরু করে, কিন্তু হনোকা নিচে দেখিয়ে বলে থামো। সে দেখে এক ছেলেকে মারধর করে লুট করা হচ্ছে। সে বলে আমাদের সাহায্য করতে হবে। আয়াকা বলে এটা পুলিশের কাজ, ডাইনিদের নয়। ডাইনিরা খারাপ ডাইনিদের থামায়, সাধারণ মানুষের ব্যাপারে জোড়ায় না। তার ওপর নিজেদের অস্তিত্ব প্রকাশ করাও নিষেধ। হনোকা এই নিয়ম পছন্দ করে না। সে অবশেষে নিজের ঝাঁটা ডাকতে পারে আর সোজা নিচে ঝাঁপ দেয়। প্রায় মাথা গুড়িয়ে পড়ে সিরিজটাই শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সামলে নেয়। সে গিয়ে গাড়ি দুর্ঘটনার মতো ধাক্কা মারে, ছেলেগুলো উড়ে যায়। তারা উঠে এসে তাকে ঘিরে ফেলে, মারার জন্য প্রস্তুত। ঠিক তখনই আয়াকা এসে সবাইকে ভেজে ফেলে আগুনে। হনোকা মনে করাই সাধারণ মানুষকে আক্রমণ করা যাবে না। কিন্তু আয়াকা বলে ওরা সাধারণ মানুষ ছিল না, ওরাও ডাইনি, তাই তো তাদের জাদুর পোশাক তারা দেখতে পেরেছিল। যে মেয়েটিকে লুট করা হচ্ছিল সে হনোকার ছোট বোন কাশুমির বন্ধু। সে ডাইনি নয়, তাই কোনো জাদু টাদু দেখেইনি। এদিকে রোথেনোবুর্গ শহরে মেডুসাকে সবচেয়ে শক্ত পাহারায় বন্দি রাখা হয়েছিল। তবু সে সিল ভেঙে পালিয়ে যায়। সে প্রথমেই খুঁজতে চায় তার প্রিয় ছাত্রদের দল টানপোপো রকেট। কিন্তু তার আগেই আমরা দেখি টানপোপো আর তার টিম রেস্তোরাঁয় বসে প্ল্যান করছে কিভাবে হনোকাকে ধরবে এবং অবশেষে আয়াকাকে হারাবে। কিন্তু কাজটা সহজ নয়। আয়াকা প্রায় অজেয়, আর হনোকার ভেতর যেন এমন এক আকর্ষণ আছে যা তাকে আয়াকার কাছে আটকে রাখে। আলোচনার মাঝে রিন বলে আয়াকাকে নয়, বরং যখন হনোকা একা থাকবে তখন তাকে ধরে ফেলা ভালো। সবাই এই প্ল্যানে রাজি হয়। ঠিক তখনই ক্রোনোয়ার হাজির, আর বলে সে ও এই প্ল্যানে যোগ দিতে চায়। পরের সকাল হনোকা ঘুম থেকে উঠে নিচে যায়, স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। তার বোন কাশুমি গুড মর্নিং বলে আর চুলের জট খুলে দেয় তোয়ালে আর হেয়ার ড্রায়ার দিয়ে। এভাবেই কথা বলতে বলতে সে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে গত সপ্তাহে যে মেয়ের ফোন এলো সেটা কি ব্যাপার? হনোকা একদমই বলতে চায় না যে স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে তাকে মাস্টার বলে ডাকে, তাই মিথ্যা বানায় বলে এটা শুধু ক্লাস কল সিস্টেম। মেয়েটার নম্বর তার আগে, তাই সে ফোন করে বলেছিল সোমবার নাকি মজার হবে। কাশুমি ভুরু তোলে আর বলে তাহলে ফোন পেয়েই বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেলে কেন? হনোকা ঘেমে ওঠে, নতুন অজুহাত বানায়, কিন্তু কাশুমি ধরে ফেলে আর বলে চাইলে ড্রায়ার দিয়ে চুল উড়িয়ে দিতে পারে। সে বলে সে জানে হনোকা আয়াকার সাথে ছিল, স্কুলেও সে অনেক কিছু শোনে। এমনকি তাকে নাকি বিরক্ত করা হয়
কারণ তার ভাই নাকি পুরো প্রিন্সেস টাইম দখল করে আছে। সে সরাসরি জিজ্ঞেস করে, আয়াকার সাথে ঠিক কি সম্পর্ক তোমার? হনোকা কি বলবে ভাবছে, ঠিক তখনই তাদের মা কামাচি নাস্তার জন্য ডাকেন, আর কাসুমি আপাতত কথাটা থামায়, তবে বলে, রাতে তার রুমে এসে আবার কথা বলবে। এদিকে বাসস্টপে আয়াকা অপেক্ষা করছিল, ঠিক তখনই টানপোপোর দলের 3 ডাইনি তাকে আক্রমণ করে। নাশতার পর হনোকা হঠাৎ মনে পড়ল যে ওর তো আসলে আরও আগেই তার সঙ্গে দেখা করার কথা ছিল, তাই দৌড়াতে দৌড়াতে বাসস্টপের দিকে ছুটল। পথে ও টানপোপোর পাতা ফাঁদে পড়ে গেল, আর তার খেলনা খরগোশের সৈন্যরা মিলে তাকে চেপে ধরল। সে শুয়ে থাকতেই টানপোপো বলল, তার বন্ধুরা এখন ওই সময়ে আয়াকাকে খুব করে মারছে, কারণ তারা এখন তার দুর্বলতাটা জেনেছে। ব্যাপারটা ক্রোনোয়ার ফাঁস করেছিল, হনোকা থেকে আলাদা হলেই আয়াকার অজেয় শক্তি হারিয়ে যায়। ঠিক তখনই 2টা খরগোশ সৈন্য আকাশে উড়ে গেল বিশাল একটা পায়ের লাথিতে। টানপোপো তাকিয়ে দেখে একটা দৈত্যাকার টেডি বেয়ার তার সৈন্যদের নিয়ে খেলনার মতো খেলছে। বুঝেই গেল এটা কাজুমির কাজ। জানা গেল সেও নাকি ওয়ার্কশপ উইচ। টানপোপো রেগে গিয়ে বিশাল এক খরগোশ সৈন্য বের করল। শুরু হলো দৈত্যদের লড়াই, ভাল্লুক বনাম খরগোশ। প্রথমে মনে হচ্ছিল ভাল্লুকটাই জিতবে, কিন্তু হঠাৎ খরগোশটা সেড আই মুভ দিয়ে চোখে আঘাত করে, ভাল্লুকটা হতভম্ব। লড়াই তেড়েপেড়ে শুরু। ভাল্লুকটা ঝাঁপিয়ে পড়ে, তারপর খরগোশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাওয়ার লাইনে ছুঁড়ে মারে। খরগোশটা আবার উঠে আসে কাটা লাগানো গ্লাভস আর বিষাক্ত গ্যাস নিয়ে। শেষে দুজনেই বাম ঘুষি চালায়, কিন্তু ভাল্লুকটাই আগে মারতে পারে, খরগোশ সোজা মাটিতে। হঠাৎ এক খোলা কঙ্কালটি রেক্স দৌড়ে এসে ট্যাকল করল। কাজুমি ঘুরে তাকিয়ে ভাবে, এ আবার কোন পোকেমন? তারপর বুঝল, এ তো রিনের ডাকা আন্ডের পোষা দানব। এখন 2 বনাম 1, টানপোপো আর রিন তাকে ঘিরে ফেলে। কিন্তু কাজুমি তার গুপ্ত চাল, সারপ্রাইজ মাদার ফ্লিপার, বের করে ভাল্লুকটাকে কোলসাল টাইটান সাইজে বড় করে দেয়। সে এক পায়ে খরগোশ আর কঙ্কাল দুটোই মাটিতে চেপে ধরে, আর অনিচ্ছায় শহরের অর্ধেকটা উড়িয়ে দেয়। তারপর কাজুমি ভাল্লুক থেকে নেমে হনোকার কাছে আসে। সে আরামে জমিনে শুয়ে সিনেমা দেখার মতো দৃশ্য উপভোগ করছে, শুধু পপকর্নটাই নেই। সে জিজ্ঞেস করে, এ সব আবার কি? কাজুমি বলে, রাজকুমারী যখন থাকে না, তখন এতদিনকে তাকে রক্ষা করেছে, কি মনে হয়? আয়াকার কথা শুনেই হনোকা তার হাত ধরে বলে, ওদের তাড়াতাড়ি যেতে হবে তাকে বাঁচাতে। কিন্তু কাজুমি চোখ ঘুরিয়ে বলে, ওভারপাওয়ার্ড গাইটা বাঁচানোর দরকার নেই, বরং ছুটি দরকার। আর দূরে দেখায় আয়াকা ভাল্লুকের থাবার ওপর বসে বই পড়ছে। আয়াকা নামতেই হনোকা দৌড়ে গিয়ে তাকে ধন্যবাদ দিতে থাকে। এটা দেখে কাজুমি বিরক্ত, সেই তো কৃতিত্ব পাওয়ার কথা। সে আয়াকাকে মনে করিয়ে দেয়, চুক্তি ছিল, কাজুমি সপ্তাহান্ত আর ছুটির দিনে তাকে দেখবে, আর আয়াকা স্কুলে আর বাসে। কিন্তু আয়াকা গত সপ্তাহে তাকে বাইরে নিয়ে গিয়ে চুক্তি ভেঙেছে। তর্কের মাঝেই হনোকা বুঝতে পারে, কাজুমির আগে বলা সব বুলি গল্পটাই বানানো। সে হেসে বলে, ভাইকে বোকা বানানোই তো ছোট বোনের কাজ। তারপর সিরিয়াস হয়ে জানায়, হেডমিস্ট্রেস বলেছে শহরে এখন 30 এর বেশি টাওয়ার উইচ ঢুকেছে, মানে বড় কিছু হতে চলেছে। এদিকে কাজানে টিভি চালু করতেই দেখে ভাল্লুক খরগোশের লড়াইয়ে শহরের অর্ধেক ধ্বংস। শহরে ফিরে আয়াকা বলে, হয়তো সে হনোকাকে ফুল টাইমই রক্ষা করতে চায়, তাই একসঙ্গে থাকা উচিত। অন্যদিকে ক্রোনোয়ার তার কুমির বালককে পাঠায় শহরের সব টাওয়ার উইচকে তার বেশি জড়ো করতে। একই সময়ে কাজানে রথেনবার্গের ফোন পায় মেডুসা পালিয়েছে। পরদিন আয়াকা হনোকা আর কাজুমির বাড়িতে যায়, ওদের মা কোমাচির কাছে বলে, হনোকাকে 24-এর 7 তার কাছে রাখার অনুমতি দিতে। সবাই অবাক, কোমাচি সঙ্গে সঙ্গে রাজি। সে নিজের স্কুল জীবনের কথা বলে, তখন তার ঘনিষ্ঠ বন্ধু ছিল ড্রাগন টুথ নামে এক শক্তিশালী মেয়ে, যে আর কেউ নয়, আয়াকার মা কাজুনে। তারা এতটাই ঘনিষ্ঠ ছিল যে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তখন 2023 ছিল না, তাই শেষমেশ ছেলেকেই বিয়ে করতে হয়। তারা প্রতিজ্ঞা করেছিল, তাদের ভবিষ্যৎ সন্তানদের বিয়ে দেবে, মানে হনোকা আর আয়াকার জন্মের আগেই বাগদান ঠিক ছিল। কাজুমি মানতে চায় না, সে ভাইকে যেতে দেবে না। কোমাচি বলে, তাকে বড় হতে হবে, সারাদিন দাদাকে দিয়ে কাজ করানো ঠিক না। তর্ক না মানলে কোমাচি তাকে মাটিতে ফেলে চেপে ধরে, হনোকাকে বলে, ঝটপট জিনিসপত্র নিয়ে পালা। তারপর আয়াকা আর হনোকা বেরিয়ে যায়। আয়াকা জিজ্ঞেস করে, একসঙ্গে থাকা ঠিক আছে তো? হনোকা বলে, এমনটা কে না চাইবে। তবু তার মনে অদ্ভুত নস্টালজিয়া, মনে হয় আগে কোথাও দেখা হয়েছে। আয়াকাও বলে, মনে আছে যেন, কিন্তু পরিষ্কার নয়। যা স্পষ্ট তা হল, তাকে রক্ষা করাই তার মিশন, আর হয়তো সবটাই কারো বড় পরিকল্পনার অংশ। গাড়ি আসে, হনোকা বুঝতে পারে হেডমিস্ট্রেসের মেয়ে মানে সে কতটা ধনী।
তারা বিশাল প্রাসাদের মতো ভবনে পৌঁছে ভেতরে ঢুকতেই অসংখ্য মেয়ে তাদের অভ্যর্থনা জানায়। উপরের তলায় যাওয়ার জন্য লিফট ধরে। অবশেষে ঘরে ঢুকে দেখে ভেতরে ৩ জন মেয়ে পাথর হয়ে আছে, পিছনে দাঁড়িয়ে মেডুসা, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত। আয়াকা হনোকাকে ১২তম তলায় থাকতে বলে দরজা বন্ধ করে। সে রূপ বদলে আগুনে ঘেরা যুদ্ধরূপে মেডুসার সঙ্গে লড়াই শুরু করে। এদিকে হনোকা ভাবে, ওকে দূরে থাকতে বলল কেন, হয়তো শত্রু খুব শক্তিশালী। কিন্তু মনে পড়ে, দূরে গেলে তো আয়াকার অজেয় শক্তি ভেঙে যায়। তাই নির্দেশ না মেনে সে এগোয়। হঠাৎ লিফটের দরজা গলে যায়, আয়াকা পড়ে যায়। সে বলে, ঝাড়ু নিয়ে পালা। এমন লড়াইয়ে হনোকা শুধু চ্যাপ্টা হওয়ার মতোই ভূমিকা রাখে। কিন্তু মেডুসা পালাতে দিচ্ছে না, সে আয়াকাকে পাথর বানিয়ে ফেলে। হনোকা কাকুতি মিনতি করে, কিন্তু মেডুসা শোনে না। তখন হনোকা মনে করে, তার কাছে তো এখনও সেই ক্যান্ডি আছে যা তারা একসঙ্গে থাকতে এনেছিল। সে সেটা খেয়ে ফেলে ভেতরের সাদা শক্তি জেগে ওঠে। সঙ্গে সঙ্গে সাদা চুলের ভ্যাম্পায়ার দর্শন এক নারী হাজির। সে নিজের নাম বলে, হোয়াইট প্রিন্সেস এভারমিলিয়ন। মেডুসা ঝাঁপায়, এভারমিলিয়ন এক আঘাতে তাকে ভবনসহ উড়িয়ে দেয়। ওদিকে কাজানে জানালা দিয়ে তাকিয়ে দেখে তার কোটি টাকার বিল্ডিং উড়ে গেল। সে ভাবে, এটা নিশ্চয়ই মেডুসা, আর সব উইচকে জড়ো করে পূর্ণমাত্রার শিকার শুরু করার আদেশ দেয়। এদিকে এভারমিলিয়ন হনোকাকে বলে, আয়াকার উপর থেকে অভিশাপ তুলতে হলে তার উপর বিশ্বাস ফিরে পেতে হবে, একদম স্নো হোয়াইট স্টাইল সত্যিকারের চুমু। তারপর সে অদৃশ্য হয়, বলতে থাকে, খুব দরকার না হলে ডেকো না। এরই মধ্যে মেডুসা ফেরে, সঙ্গে টানপোপো টিম রকেট। হনোকা আয়াকাকে চুমু দেয়, অভিশাপ ভেঙে যায়, সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে। আয়াকা এক বিশাল বিস্ফোরণে টিম রকেটকে উড়িয়ে দেয়। তারপর মেডুসার সঙ্গে একা লড়াই শুরু। ২ জন সমানে সমান। মেডুসা আবার পাথর করার চেষ্টা করে, কিন্তু আগুন, অনুভূতি আর প্লট আর্মারের জোরে আয়াকা জাদু ভেঙে দেয়। আকাশে লড়াই চলতে থাকে। এদিকে হনোকার ঘুম পেয়ে যায়, আর হ্যাঁ, সে ঘুমিয়েই পড়ে, আয়াকাকে জড়িয়ে। সেই রাতের পরে হিনোকা স্কুলের নার্সের অফিসে ঘুম ভেঙে জেগে ওঠে এবং দেখে আয়াকা তার পাশে বসে আছে। সে জিজ্ঞেস করে, সবকিছু কি শুধু স্বপ্ন ছিল? আয়াকা বলে, না, সবই সত্যি। তারপর সে পর্দা সরিয়ে দেখায় যে মেডুসা আর তার ছাত্রছাত্রীরা তাদের পাশের বেডে শান্তভাবে শুয়ে আছে। হিনোকা ভয়ে চমকে ওঠে, কিন্তু আয়াকা তাকে শান্ত করে বলে যে পরে সব বুঝিয়ে দেবে, এখন তারা আর শত্রু নয়। সে আবার পর্দা টেনে দেয়, হিনোকার কাছে ঝুঁকে এসে চুমু খায়, বলে, সে শুধু উপকারের বদলা দিল। পরে তারা হিনোকার বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়, কারণ আয়াকার বাড়িটা আসলেই উড়ে গিয়েছে। কাজানে ডেকে নেওয়ায় রাতের জন্য কাসুমি বেরিয়ে যায়, আর আয়াকা ও হিনোকা বাড়িতে ফিরে তার মায়ের সঙ্গে দেখা করে। পরের দিন সকালে কাসুমি সারারাত মেডুসাকে খুঁজেও ব্যর্থ হয়ে ফিরে আসে। সে হিনোকার খোঁজ নিতে তার ঘরে ঢোকে, আর দেখে আয়াকা হিনোকার উপর বসে তার বুকের সিলটা পরীক্ষা করছে। কাসুমি রাগে ফেটে পড়ে, জেনে যে তার মা আসলে আয়াকাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছে। সে আয়াকার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। নাশতার টেবিলে কামাচি আর সহ্য করতে পারে না, সে হঠাৎ চুপ হয়ে গভীর দুঃখে ডুবে যায়। হিনোকা কাসুমিকে বকাঝকা করে, সম্মান দেখাতে বলে এবং ক্ষমা চাইতে বলে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কামাচি বিছানায় গুটিয়ে যায় এবং কারো সঙ্গে কথা বলে না। হিনোকা তার কর্মস্থলে ফোন করে জানায় যে সে অসুস্থ এবং আজ কাজে যেতে পারবে না। তারপর অন্য সবার আগে স্কুলে রওনা হয়। স্কুলে ছাত্র পরিষদ আর আয়াকার ফ্যানক্লাবের মিটিং চলছে। প্রেসিডেন্ট প্রায় পাগল হয়ে যাচ্ছে। হিনোকা আয়াকার কাছে আসার পর ২ সপ্তাহ কেটে গেছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নেয়নি। পেছনের সারি থেকে একজন বলে, আয়াকা নিজেই বলেছে, হিনোকার ওপর কেউ হাত তুলতে পারবে না। প্রেসিডেন্ট সেই উত্তর পছন্দ করে না এবং ক্লাবের উপদেষ্টা, বিজ্ঞান শিক্ষক কায়োকাইরো সেন্সেইকে প্রশ্নবিদ্ধ করে। সে বলে, তিনি শুধু না বলতে ভয় পেয়ে উপদেষ্টা হয়েছেন, এবং হুমকি দেয়, যদি তিনি হিনোকার ব্যাপারে কিছু না করেন, তাহলে পুরো পরিষদ তাকে বরখাস্ত করার জন্য ভোট দেবে। সেই সকালেই কায়োকাইরো আয়াকা ও হিনোকাকে ডেকে কথা বলতে বলে। আয়াকা জানায়, তিনি ছাত্র পরিষদের উপদেষ্টা, আর হিনোকা এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতি বছর শরৎ উৎসবে ছাত্ররা ভোট দিয়ে স্কুলের সেরা ছাত্র ছাত্রী বেছে নেয়, সৌন্দর্য, রেজাল্ট, ক্রীড়া দক্ষতা, কারিশমা, সব মিলিয়ে বিজয়ী হয় স্কুলের প্রিন্স বা প্রিন্সেস তোজুৎসু হাই এর মুখ। সমস্যা হল, যদি প্রিন্সেসকে ঘিরে অদ্ভুত গুজব ছড়ায়, বিশেষ করে কোনো ছেলের সঙ্গে, তাহলে স্কুল বিশৃঙ্খল হয়ে যাবে। হিনোকা আয়াকার সুনাম রক্ষার চেষ্টা করে, কিন্তু কায়োকাইরো বলে, সত্যিটা কি সেটা গুরুত্বপূর্ণ না।
আয়াকা হিনোকার নয়, সে স্কুলের। তাই সে অনুরোধ করে হিনোকা যেন দূরে সরে যায়। হিনোকা দ্বিধায় পড়ে, কিন্তু আয়াকা তাকে ভেঙে না পড়তে বলে। সে বোঝায় এই প্রথা এসেছে এক পুরনো কাহিনী থেকে, যেখানে এক দেবদূত নেমে এসে সাধারণ ছাত্রীর মতো পড়াশোনা করেছিল। তাই প্রিন্সেস ভূমিকা এত গুরুত্বপূর্ণ। কায়োকাইরো সম্মত হয় এবং বলে স্কুলের হায়ারার্কি 1 থেকে 10 ধাপ পর্যন্ত। আসলে আয়াকাকে কেউ কিছু বলতেই পারে না, কিন্তু বিপদ হল সে নিজে চাকরি হারাতে পারে। আয়াকা বলে তার ইতিমধ্যে একটা পরিকল্পনা আছে, শুধু একটু তাড়াতাড়ি করতে হবে। তারপর কায়োকাইরো বলে এখন আসল বিষয়ে আসতে হবে। সে এক জাদুকরী যন্ত্র বের করে হিনোকাকে নিয়ে অন্য এক ডাইমেনশনে টেলিপোর্ট করে। সে হিনোকাকে শান্ত থাকতে বলে তারপর একটা ছোট গোলক বের করে, ক্রোনোয়ার যে জাদুকরী ক্যান্ডি দিয়েছিল তার দুর্বল সংস্করণ। সে মজা করে বলে আসলটা হয়তো বেশ কষ্টদায়ক ছিল। হিনোকা অবাক, এ ব্যাপারে সে শুধু আয়াকাকেই বলেছিল। কায়োকাইরো জানায় ওই ক্যান্ডি খেয়ে হিনোকা সাদা প্রিন্সেসকে ডেকেছিল, আর এতে তার ওপর থাকা 5টা সিলের একটা ভেঙে গেছে। হেডমিস্ট্রেস হয়তো শিগগিরই শত্রু হয়ে উঠবে, যদিও সেদিন তিনিই তাকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিয়েছিলেন। কিন্তু শর্ত ছিল 5টি সিল অক্ষত থাকবে। একটা ভাঙতেই বাকিগুলোও ভেঙে পড়ার সম্ভাবনা, আর সেটা কেউ থামাতে পারবে না। একমাত্র উপায় হেডমিস্ট্রেসের জাদু দিয়ে হিনোকাকে সিল করে ফেলা। ভাগ্য ভালো, তিনি এখন মেডুসা নিয়ে ব্যস্ত, কিন্তু সত্য জানলে সব বদলে যাবে। সে বলে সে সত্যিই সাহায্য করতে চায়, যদি আয়াকা না জোড়াত সে অভিভাবকের মতো হিনোকাকে রক্ষা করত। তাই সে অনুরোধ করে আয়াকাকে ছেড়ে তার সঙ্গে যেতে। হিনোকা এক মুহূর্তও ভাবে না। ঠিক তখনই আয়াকা ডাইমেনশনাল বাধা ভেঙে ঢুকে পড়ে কায়োকাইরোকে আছাড় মারে এবং হিনোকাকে টেনে বের করে আনে। কায়োকাইরো বদলি জাদু ব্যবহার করে বেঁচে যায় এবং পালিয়ে যায়। তারপর আয়াকা হিনোকাকে স্পিকার রুমে নিয়ে যায় এবং পুরো স্কুলকে জিমে জড়ো হতে ঘোষণা করতে বলে। সবাই এলে আয়াকা মঞ্চে উঠে প্রথমবারের মতো স্কুল রাজনীতিতে আগ্রহ দেখায়। সাহসী বক্তৃতা দেয়, বলে স্কুলের ভবিষ্যৎ তার কাছে গুরুত্বপূর্ণ। তারপর ঘোষণা করে বর্তমান ছাত্র পরিষদ প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে নতুন প্রেসিডেন্ট করবে হিনোকাকে। নিজেকে করে ভাইস প্রেসিডেন্ট, আর আগের ভাইস প্রেসিডেন্টকে নামিয়ে দেয় ভাইস প্রেসিডেন্টে। পরে হিনোকা পরিষদের সামনে ছোট একটা বক্তব্য দেয়। সেই স্বীকার করে অনেকেই তাকে পছন্দ করে না, কিন্তু সে সম্মান অর্জন করতে চায় এবং আশা করে একদিন সবাই তাকে সত্যি মেনে নেবে। এদিকে কাসুমি আর সহ্য করতে পারছে না। সে ঠিক করে জোর করেই ভাইকে ফিরিয়ে আনবে। সে বিশাল একটা ফাঁদ বানায় এবং স্কুল শেষে তাদের অনুসরণ করে। খেলনার দোকানে ঢোকার পর হিনোকা বাইরে এলে সে আক্রমণ করে। তার বিশাল ভালুক দিয়ে আয়াকার দিকে গাড়ি ছুঁড়ে মারে এবং ঘুমের ইঞ্জেকশনে আয়াকাকে অচেতন করে ফেলে। তারপর বাড়ির টুকরো দিয়ে ভালুকের সঙ্গে বিমান পাখা লাগিয়ে হিনোকাকে নিয়ে জঙ্গলের দিকে উড়ে যায়, বলে তারা 2 জন একসঙ্গেই থাকবে। সে বলে সেই শিক্ষকটার সতর্কবার্তা শুনেছে, হেডমিস্ট্রেস একদিন হিনোকার বিরুদ্ধে যাবে, আর তার মেয়েও হয়তো তাই করবে। ঠিক তখনই উপরে বিশাল এক ছায়া দেখা যায়, এক বিশাল ড্রাগন। তার পিঠে আয়াকা। এবার সে পুরো অ্যাকশন হিরো, আকাশ থেকে জাদু ছুটছে। কাসুমি এদিক ওদিক সরে, কিন্তু এতে অর্ধেক শহর উড়ে যায়। শেষে ভালুকটা একটা বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে সবাই পড়ে যায়। আয়াকা লাফিয়ে নেমে সবাইকে বাঁচায়, নরমভাবে নামায়। তাদের বাড়িতে নিয়ে যায় এবং ঘুমোতে দেয়। রাতে হিনোকা জেগে ক্ষমা চায়। আয়াকা হেসে বলে কাসুমি তো কেবল একটা গাড়ি ছুঁড়েছে আর কয়েকটা ওষুধ দিয়েছে, সে বরং তার ভাইকে নিয়ে এত চিন্তা করে দেখে সম্মানই করছে। তারপর মজা করে জিজ্ঞেস করে সে কি চাইলে ছোট বোন হয়ে থাকবে। হিনোকা হাসে, বলে বরং বেশি বড় বোনের মতো। রাতভর তারা ঠাট্টা করতে থাকে, শেষে আয়াকা বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হিনোকা তাকে নিজের বিছানায় ঘুমোতে দেয়। তারপর দুঃখ করে দেখে আয়াকা আর কাসুমির জন্য যে খেলনাগুলো কিনেছিল সেগুলো যুদ্ধেই নষ্ট হয়ে গেছে। এদিকে কামাচি ফোন তোলে ওপারে কাজানে। সে বলছে সে আসছে আয়াকা আর হিনোকার সঙ্গে কথা বলতে। পরদিন সকালে কাজানে এসে কামাচি আর কাসুমিকে নিয়ে বাজারে যায়। আয়াকা ভোরে উঠে হিনোকার জন্য নাস্তা বানায়। সে ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। হিনোকা খাবারের গন্ধে জেগে দেখে আয়াকা রান্নাঘরে। সে চুপচাপ তাকে দেখে মুগ্ধ হয় এবং একসঙ্গে নাস্তা করে। এদিকে তানপপো আর তার দল, যাদের এখন মেডুসার সঙ্গে হিনোকার বাড়িতে থাকতে হচ্ছে, হিনোকাকে ধরার প্ল্যান করে। তারা জিজ্ঞেস করে আয়াকার কথা হঠাৎ সে কেন শুনছে। মেডুসা বলে তারা ন্যায্য লড়াইয়ে হেরেছে, তাই নিয়ম অনুযায়ী বিজয়ীর কথা মানতেই হবে। যতক্ষণ তাদের লক্ষ্য এক, ততক্ষণ অভিনয় করার দরকার নেই। তবে যদি বাকিরা চেষ্টা করতেই চায়, আয়াকা না থাকলে চেষ্টা করতে পারে।
তাই তারা চুপচাপ ওপরতলায় উঠে হিনোকার ঘরের বাইরে অপেক্ষা করে, ভাবছে আয়াকা চলে যাবে। কিন্তু চমক, আয়াকা সারারাত তার পাশে বসে থাকে। সে নাকি মানুষের মতো ঘুমিয়েই শক্তি পায় না, এটাও তার আরেকটা ওপি ক্ষমতা। পরে লিভিং রুমে হনকা আর আয়াকা তাদের মায়েদের কথা নিয়ে গল্প করে। তারপর কাপড় তুলতে বাইরে যায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। সেই মুহূর্তে কাজানে আর বাকিরা বাড়িতে ফিরে আসে। আয়াকা বাইরে গিয়ে তাদের অভ্যর্থনা জানায়, আর হনকা বাথরুমে গিয়ে শুকোতে যায়। কিন্তু দরজা খুলতেই সে হঠাৎ মেয়ে আর অন্যদের সঙ্গে ধাক্কা খায়। তারা সঙ্গে সঙ্গে তাকে পারভার্ট বলে দোষ দেয় এবং টেনে এনে মেইন হলে নিয়ে যায়। সবাই সেটা দেখে ফেলে। কাজানে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নেয়। সে সঙ্গে সঙ্গে কোমাচি আর কাশুমিকে অজ্ঞান করে দেয়। তারপর আয়াকার দিকে তাকিয়ে বলে, এবার তাদের ধরে ফেলতে হবে, আর জানতে হবে মেরুষা কোথায় লুকিয়ে আছে। আয়াকা আর হনকা জনেই তাদের ঝাড়ু করে। কিন্তু পালানোর বদলে আয়াকা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নিজের মায়ের সঙ্গেই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাজানে হনকাকে বলে, আয়াকাকে জেদ করা বন্ধ করতে বলার জন্য। হনকা তখন কিয়োকাইরোর কথা মনে করে, যেখানে বলা হয়েছিল আয়াকাই নাকি শুরু থেকেই মেরুষাকে লুকিয়ে রেখেছে। তবুও সে আয়াকাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। সে বলে, তারা নিজেদের ধরা পড়তে দিতে পারে না। আয়াকা সম্মতি জানায়। সে মেরুষাকে ডেকে বলে, এখনই চুক্তি কার্যকর করার সময়। মেরুষা আবির্ভূত হয়, আয়াকাকে কামড়ায়, আর জন এক হয়ে যায়। হনকা অজ্ঞান হয়ে পড়ে। অচেতন অবস্থায় সে এক ভীষণ দেখে, মেরুষা প্রথম আক্রমণ করার সময় আসলে কি ঘটেছিল। তারা তখনই একটা চুক্তি করেছিল। মেরুষা আয়াকাকে শক্তি দেবে, আর বিনিময়ে আয়াকা মেরুষা আর তার ছাত্রদের রক্ষা করবে, যতদিন না সঠিক সময় আসে। কাজানে কিছুই বুঝতে পারে না কেন তারা এক হয়ে গেল, আর আজেবাজে চিৎকার করতে থাকে। মেরুষা তাকে ব্যঙ্গ করে। তারপর যুদ্ধ শুরু হয়। কাজানে ঝাড়ু দিয়ে আক্রমণ করে। আয়াকা তা ঠেকিয়ে তাকে পাথরে পরিণত করার চেষ্টা করে। কিন্তু কাজানে আয়াকার কলার ধরে তাকে আছড়ে ফেলে। তবুও আয়াকা শেষমেশ তাকে পাথর বানাতে সক্ষম হয় এবং ক্ষমা চাইতে চাইতে সরে যায়। হঠাৎ কাজানে সেই পাথর হওয়া অবস্থা ভেঙে বেরিয়ে আসে। তার প্রবল ইচ্ছাশক্তি আয়াকাকে পেছনে থেকে লাথি মারে এবং আবার ধরে ফেলে। সে বলে, এতটুকু তার জন্য যথেষ্ট নয়। সে আয়াকাকে জানায়, সে ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছে। কারণটা সে ব্যাখ্যা করে, আয়াকার অমরত্ব এভারমিলিয়নের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু মেরুষার সঙ্গে একীভূত হওয়ায়, যাকে অপবিত্র ধরা হয়, সে সেই শক্তি হারিয়েছে। তারপর কাজানে বলে, এখন মার খাওয়ার জন্য প্রস্তুত হও। ঠিক তখনই হনকা তার জাদু ব্যবহার করে আয়াকার সঙ্গে জায়গা বদলে নেয় এবং নিজে সেই আঘাত সহ্য করে। পরে সে জেগে ওঠে। সে আর আয়াকা জনেই একটি সেলে বাঁধা। আয়াকা বার গলাতে গলাতে গলিয়ে ফেলতে চায়, কিন্তু ব্যর্থ হয়। সে জানায়, তারা তারই একমবের ভেতরে বন্দী। আর তার মেরুষার সঙ্গে ফিউশন শেষ হয়ে গেছে। এটা খুবই খারাপ খবর। মেরুষাকে সম্ভবত এখন জেরা করা হচ্ছে। সবকিছু ফাঁস হয়ে যেতে পারে। আয়াকা বলে, তার মা একসময় বলেছিলেন, যতদিন সিলগুলো অক্ষত থাকবে, হনকা স্কুলে নিরাপদ থাকবে। কিন্তু এখন যেহেতু সিল খুলতে শুরু করেছে, হনকা আনুষ্ঠানিকভাবে একটা হুমকি। এখন তাদের একটাই উপায়, তার মাকে যুদ্ধে হারানো। আয়াকা বলে, কাজানের সম্মানের বোধ খুব শক্ত। যদি ন্যায্যভাবে তাকে হারানো যায়, সে কথা শুনবে। হনকা ভাবে, এর আগে তারা কি ভয়াবহভাবে হেরেছিল। সে বুঝতেই পারে না এটা কিভাবে সম্ভব হবে। কিন্তু আয়াকা বলে, এখনও একটা সুযোগ আছে। সবকিছু নির্ভর করছে হনকার শক্তির ওপর। এদিকে স্কুলে কাজানে ক্রোনোয়ারের সঙ্গে সগি খেলছে। ক্রোনোয়ার হালকা গলায় মেরুষার কথা জিজ্ঞেস করে। কাজানে দীর্ঘশ্বাস ফেলে বলে, সে খুবই উত্তেজিত ছিল তাকে জেরা করার জন্য। কিন্তু ঠিক তখনই রথেনবুর্গ থেকে কিছু ডাইনি অফিসিয়াল আদেশ নিয়ে এসে মেরুষাকে হেফাজতে নিয়ে গেছে। চা চুমুক দিতে দিতে আর মিস করা টর্চার সেশনের কথা ভেবে মন খারাপ করতে করতেই হঠাৎ স্কুল বিল্ডিং বিস্ফোরিত হয়। কাজানে বাইরে তাকিয়ে দেখে, ধ্বংসস্তূপের ওপর আয়াকা আর হনকা দাঁড়িয়ে আছে। সে উড়ে বেরিয়ে আসে আর আয়াকাকে আবার চেঁচিয়ে বলে, আরেকটা বিল্ডিং ভাঙার জন্য। আয়াকা শুধু তার তলোয়ার তোলে আর বলে, সে তাকে হারাবে। কাজানে জিজ্ঞেস করে, কেন সে তার সঙ্গে লড়তে চাইছে। খেলা বন্ধ করতে বলে ইউনিফর্ম পরে ধ্বংসস্তূপ থেকে নামতে আদেশ দেয়। জনকেই জেল ভেঙে পালানোর জন্য বকাঝকা করে। বলে, এখন তারা বাড়ি যাবে, আর কাল এই সব পরিষ্কার করবে। আয়াকা আর হনকা হেঁটে চলে যায়, স্বস্তি পায় যে কাজানে সিল নিয়ে কিছুই বুঝতে পারেনি। তারা বলে, যদি শেষটা ভালো হয়, সেটাই হয়তো যথেষ্ট। সেই রাতে আয়াকা আর হনকা একই বিছানায় ঘুমায়। কিন্তু চিন্তা নেই, কিছুই হয় না। কারণ তারা কাছের মানুষ। ঘুমের মধ্যে হনকা এক অদ্ভুত স্বপ্ন দেখে।
সে আয়াকার অতীতের স্মৃতি দেখতে পায়। সে দেখে কাজানে কিভাবে দুই ডাইনির মেয়েকে এনে আয়াকার বন্ধু বানিয়েছিল, যাতে সে মানিয়ে নিতে পারে। এই দুই মেয়েই পরে তার সবচেয়ে অনুগত অনুসারী হয়, স্টুডেন্ট কাউন্সিলের থার্ড সিট আর ভাইস প্রেসিডেন্ট। কানি আর তোকো ধীরে ধীরে আয়াকার খুব কাছের হয়ে ওঠে। তারা বুঝতে পারে, সামাজিকভাবে দুর্বল হলেও আয়াকা বাকি সবকিছুতেই অসাধারণ, আকর্ষণ, পড়াশোনা, খেলাধুলা। একসময় তারা তাকে এতটাই শ্রদ্ধা করতে শুরু করে যে একটা পুরো পরিবার তৈরি হয়ে যায়। এভাবেই আয়াকা হয়ে ওঠে স্কুলের অফিসিয়াল প্রিন্সেস। একদিন আয়াকা হনকাকে দেখে সে তার বোনের সঙ্গে হেঁটে যাচ্ছে। সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা জেগে ওঠে। সে তখনই তার মায়ের কাছে গিয়ে বলে সে সেই মানুষটিকে খুঁজে পেয়েছে, যাকে সে রক্ষা করবে। সেখান থেকেই শুরু হয় হনকার অভিভাবক হিসেবে আয়াকার যাত্রা। পরদিন সকালে কাশুমি ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, ভাবতে থাকে গতকাল আসলে কি হয়েছিল। দরজা খুলে দেখে ডাইনিং টেবিল ভর্তি টিম তানপোপো রকেট। কাজানে তাদের ছেড়ে দিয়েছে, তার শুধু মেডুসাকেই দরকার ছিল। আর যেহেতু তাদের যাওয়ার জায়গা ছিল না, তারা এখানেই উঠে এসেছে। কাশুমি মোটেও খুশি নয়। সবাই তৈরি হয়ে স্কুলের পথে হাঁটে। মনে হয় সবকিছু আবার স্বাভাবিক। কিন্তু হনকার লকার ভর্তি ঘৃণাপত্র আর স্টুডেন্ট কাউন্সিল ছাড়ার দাবি। ক্লাসে সে আগের মতোই ভুল উত্তর দেয়, যতই চেষ্টা করুক না কেন। লাঞ্চের সময় হনকা আর আয়াকা ক্যান্টিনে যায়। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। তারা দৌড়ে নিচে নামে। দেখে ছাত্ররা স্কুল ভাঙচুর করছে। করিডোরে মোটরবাইক চলছে, সিগারেট বিক্রি হচ্ছে, পুরো স্কুলে বিদ্রোহ। হনকা জিজ্ঞেস করে এটা কি হচ্ছে। আয়াকা বলে এটা এক প্রকার অভ্যুত্থান। তানপোপো বলে এটা তার দোষ, স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে। তখন তারা দেখে তোকোকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রিনন নামের এক মেয়ে। সে হনকার হাতে একটা নোট দেয়, দুপুর রাত 2:30টায় জিমে একা আসতে হবে। চিঠির ভাষা মোটেই বন্ধুত্বপূর্ণ নয়। তোকো জানায় রাতের প্যাট্রোলে সে সাবেক স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টকে জিমের কাছে একটা বারে রিননের সঙ্গে দেখেছিল। সে বলেছিল হনকা তার জায়গা কেড়ে নিয়েছে এবং এখন স্কুলে একনায়কের মতো শাসন করছে। জিম ক্লাসে আয়াকা হনকাকে সত্যটা বলে রিনন স্কুলের 5 জন এলিট ডাইনির একজন। তাকে ডাকা হয় বেয়ার কিলার। একবার লাকি বেয়ার নামের একটা বাঘ চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল, আর সে খালি হাতে তাকে থামিয়েছিল। 2 মাস আগে গোলমাল করার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল। দুপুর রাত 2:30টায় হনকা একাই জিমে যায়, আয়াকার দেওয়া পরামর্শ মাথায় রেখে। সেখানে সে দেখে জিমটা পুরো একটা ফাইটিং রিংয়ে পরিণত হয়েছে। চারপাশে ছাত্রদের চিৎকার। হনকা কথা বলে বিষয়টা মেটাতে চায়, কিন্তু রিনন বলে সে তার সেরা বন্ধুর সুনাম নষ্ট করেছে। তারপর সে হনকার মুখে সজোরে ঘুষি মারে। হনকা উঠে দাঁড়ায়, কিন্তু রিনন বলে আজ সবাইকে দেখিয়ে সে তাকে শিক্ষা দেবে। একের পর এক ঘুষিতে সে আবার হনকাকে ফেলে দেয়। শেষে টাই ধরে তার সিগনেচার ফিনিশিং ব্লো মারতে যায়। ঠিক তখনই হনকা পাল্টা আঘাত হানে। আয়াকার প্রস্তুতির জন্যই সে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সে জাদু দিয়ে নিজের স্ট্যাট বাড়ায়, রিননকে ফেলে দেয় আর পিন করে। সে ঘুষি মারতে যায়, কিন্তু থেমে যায়, কারণ তখনও 2014, আর শিভ্যালরি এখনও বেঁচে আছে। হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। আয়াকা আর টিম তানপোপো নামে। রিনন সহজেই ডাইনিদের উড়িয়ে দেয়, কিন্তু আয়াকা এক ঘায়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর তারা হনকাকে তুলে বিজয়ীর ভঙ্গিতে ধরে, মুখ ঢাকার জন্য ক্লোক পরে। আলো ফিরে এলে মনে হয় হনকাই রিননকে হারিয়েছে। পরে জানা যায় এই পুরো ঘটনাটা আয়াকা আর সাবেক প্রেসিডেন্ট 1 সপ্তাহ আগেই পরিকল্পনা করেছিল। শর্ত ছিল সে সাহায্য করলে নিজের পদ ফিরে পাবে। কিন্তু সে চরিত্রে এতটাই ঢুকে পড়েছিল যে রিনন সত্যিই খুব রেগে গিয়েছিল। শেষমেশ সব কাজ করে যায়। এখন হনকাই সেই নায়ক, যে বেয়ার কিলার কে হারিয়েছে। তার নাম অনলাইনে ট্রেন্ড করছে। ইউটিউবাররা তার লড়াই নিয়ে রিকশন দিচ্ছে। কয়েক দিন পর আয়াকা হনকাকে একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়। বলে এবার তাকে ম্যাজিক কমব্যাটের ট্রেনিং শুরু করতে হবে। হনকা অবাক হয়। আয়াকা তো সবসময় বলতো এটা খুব বিপজ্জনক। আয়াকা বলে সে জানে হনকা চুপি চুপি অনুশীলন করছে আর তার কাছ থেকে জিনিস লুকাচ্ছে। আর সে সেটা একদমই পছন্দ করে না। সে একটি আগুনের ফ্যামিলিয়ার সমন করে এবং হনকাকে বলে তার জাদু দিয়ে ওটার সঙ্গে লড়তে। ফ্যামিলিয়ারটা আগুন ছুঁড়ে মারে, আর হনকা ছিটকে পড়ে গিয়ে সোজা পাশার উপর বসে পড়ে। আয়াকা তাকে বলে নিজের ফ্যামিলিয়ার করতে, কিন্তু হনকা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, মানে কি, আর জিজ্ঞেস করে কিভাবে। ফ্যামিলিয়ারটা আবার আক্রমণ করে, আর হনকা কনুইতে চোট পায়। আয়াকা তাড়াতাড়ি তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু হনকা উঠে দাঁড়িয়ে তাকে পিছনে ঠেলে দেয়। সে বলে
যদি সত্যিই কিছু শিখতে হয় তাহলে আয়াকাকে কঠিন শিক্ষক হতে হবে। আয়াকা 1 সেকেন্ড ওর দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে হনকাকে তুলে নিয়ে বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, উড়তে পারে এমন ফ্যামিলিয়ার করো, না হলে পড়ে গিয়ে মরো। ঠিক তখনই হনকা বুঝে যায় সে ভয়ঙ্করভাবে গণ্ডগোল করে ফেলেছে। হনকা নিচে পড়তে পড়তে আগুনের ফ্যামিলিয়ারটা তাকে তাড়া করে আর আয়াকা তার ঝাড়ুতে চেপে কাছাকাছি উড়ে আসে। পড়তে পড়তে হনকা ভাবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, যেটা সে করতে পারে মাটিতে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে। তার মাথায় ভেসে ওঠে আয়াকাকে সুইমস্যুট আর নার্সের পোশাকে দেখার স্মৃতি। আর অদ্ভুতভাবে সেটাই যথেষ্ট হয়, এক বিশাল জাদুকরী আয়াকা অবতার হয় পুরো নার্স ইউনিফর্মে। সত্যিই এক কালচারড মানুষের কাজ। বিশাল আয়াকা অবতার সামনে থাকা একটি বিল্ডিংয়ে ঘুষি মারে আর ভুলবশত একটি দেয়াল ভেঙে যায়। ভেতরে দেখা যায় কায়োকাইরো সেন্সেই ক্রোনোয়ারের সঙ্গে চা খাচ্ছেন। ক্রোনোয়ার শান্তভাবে মন্তব্য করে যে এটা ভীষণ শক্তিশালী জাদু ছিল, আর দ্বিতীয় সিল না ভাঙলে হনকা এটা ব্যবহার করতে পারত না। সে আরও জিজ্ঞেস করে কাজানে কোথায়, বলে যে কাজানে না থাকলে সে বোর হয়ে যায়। এদিকে অতিরিক্ত জাদু ব্যবহারের কারণে হনকা অজ্ঞান হয়ে যায়, আর আয়াকা তাকে বাড়ি নিয়ে যায় বিশ্রামের জন্য। অন্যদিকে কাজানে অনেক গভীরে ডাসাইয়েকার একটি অদ্ভুত বিস্ফোরক রুন আর একটি গোপন সুড়ঙ্গ পরীক্ষা করছে। তখন রেনান এসে হাজির হয়। সে বলে টোকো তাকে বলেছে কোথায় কাজানেকে পাওয়া যাবে। রেনান জিজ্ঞেস করে কাজানে এখানে কি করছে, আর কাজানে শোনে রেনান বলছে টাওয়ারের মেসেঞ্জার নামে পরিচয় দেওয়া এক ডাইনি হাজির হয়েছিল এবং বলেছে এখন শহরের সবাই জিম্মি। 1 সপ্তাহ পরে কাজানে এখনও নিখোঁজ। আয়াকা আর হনকা পরীক্ষা দিতে স্কুলে যায়। একই সময়ে কাজানে অবশেষে সেই ডাইনির মুখোমুখি হয়, তার নাম উইকেন। কাজানে বলে সে বোমাগুলোর কথা জানে এবং ধরে নেয় উইকেন হনকাকে নিয়ে দরকষাকষি করতে এসেছে। উইকেন মাথা নাড়ে, কিন্তু বলে সে চুক্তি করতে আসেনি। সে ব্যাখ্যা করে সাধারণত ডাইনিরা কেবল একে অপরের সঙ্গে লড়তে পারে, সাধারণ মানুষের ক্ষতি করতে পারে না। কারণ পুরো শহরের ওপর কাজানে যে বিশাল সুরক্ষা ব্যারিয়ার বসিয়েছে। কেউ আঘাত পেলেই কাজানের জাদু সক্রিয় হয়ে তাকে রক্ষা করে। তার বিশাল মানা আর দ্রুত রিকভারির কারণে সে প্রায় চিরকাল এই শিল্ড ধরে রাখতে পারে। কিন্তু উইকেন জিজ্ঞেস করে যদি পুরো শহর একসাথে বিস্ফোরণে উড়ে যায় তখন কি হবে? এত মানা থাকা সত্ত্বেও সবাইকে বাঁচাতে গিয়ে কাজানে শেষমেশ নিঃশেষ হয়ে যাবে। আর একবার সে পড়ে গেলে উইকেনের হাতে হনকার কাছে পৌঁছানোর যথেষ্ট সময় থাকবে। এই কথা বলেই সে শহরজুড়ে লুকিয়ে রাখা রুন বোমাগুলো সক্রিয় করে। বিস্ফোরণে সবকিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু ব্যারিয়ার নাগরিকদের বাঁচিয়ে রাখে। তবুও অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে কাজানে অজ্ঞান হয়ে পড়ে। উইকেন প্রকাশ করে যে মেডুসা আর ক্রোনোয়ারকে ধোঁকা দেওয়ার পেছনেও সেই ছিল। কাজানেকে সরিয়ে দিয়ে সে তার টিমকে দিয়ে কাজানেকে ধরে নিয়ে গিয়ে একটি সেলে বন্দি করে। উইকেন বলে কাজানের জাদু ফিরতে অন্তত 1 সপ্তাহ লাগবে, এই সময়টা সে ছাত্রদের নিয়ে খেলবে। স্কুলে ফিরে আয়াকা বিস্ফোরণ দেখে হনকাকে ধরে টেনে ডাইনিদের প্লেগ্রাউন্ড ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে তারা কাশুমির সঙ্গে দেখা করে, যে দৌড়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরে। তারা টোকো, রিনন আর আরও কয়েকজন ডাইনির সঙ্গে দেখা করে, যাদের স্কুল রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতা নাতসুমি আর একটি বিড়াল কন্যা আতরিও সেখানে আছে। হনকা জিজ্ঞেস করে কি হচ্ছে। তারা ব্যাখ্যা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ নাতসুমে বন্দুক বের করে, আমেরিকান স্টাইল ঘুমপাড়ানি বুলেট ব্যবহার করে। সে হনকাকে গুলি করে, যাতে আয়াকাও ঘুমিয়ে পড়ে। কাশুমি থামাতে গেলে রিনন তাকে এক ঘায়ে অজ্ঞান করে দেয়। তারা বলে শত্রুর লক্ষ্য আর কাজানের অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত হনকাকে সিল করে রাখতে হবে। অপ্রত্যাশিতভাবে হনকা রাজি হয়ে যায় এবং আয়াকাসহ নিরাপদ কক্ষে চলে যায়। ভেতরে গিয়ে সে খেয়াল করে ছাদটা অদ্ভুতভাবে অনেক উঁচু আর ওপরে একটি খোলা স্কাইলাইট আছে। সে ঝাড়ু দিয়ে উঠতে চেষ্টা করে, কিন্তু জাদু কাজ করে না। ঠিক তখনই আয়াকার জ্ঞান ফেরে। সে বলে সে ভুল করেছে, আর তার মা নিশ্চয়ই হেরে গেছে। হঠাৎ স্কাইলাইট দিয়ে একটি খেলনা পড়ে আসে। সেটি সক্রিয় হয়ে উইকেনের হোলোগ্রাম দেখায়। উইকেন বলে অবশেষে সে হনকা আর তার নতুন পোষ্যকে খুঁজে পেয়েছে। তার মুখ দেখেই আয়াকা খেলনাটাকে উড়িয়ে দেয়, দেয়াল ভেঙে ফেলে। সে বলে তারা পালাচ্ছে। শহর ধ্বংস হয়ে যাওয়ায় জাদু ঠিকমতো কাজ করছে না, কিন্তু তারা অন্য রাস্তা খুঁজে নেবে। তারা 2 ঘণ্টার দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠে শহরের বাইরে পাহাড়ে পৌঁছায়। ওপরে উঠে তারা ভয়াবহ দৃশ্য দেখে, পুরো শহর ধ্বংসস্তূপ আর আগুনে জ্বলছে। হনকা আতঙ্কিত হয়ে নিজেকে দোষ দেয়। সে বলে তার মা আর সবাই নিশ্চয়ই মারা গেছে, আর সবকিছু তার জন্যই হয়েছে। কিন্তু আয়াকা শান্ত থাকে। সে বলে কেউ মারা যায়নি।
যখন একটি ওয়ার্কশপ তৈরি হয় তখন তার নেতা শহরের হৃদয়ের সঙ্গে একটি চুক্তি করে। সেই চুক্তির মাধ্যমে শহর ডাইনির জাদু ব্যবহার করে নিজেকে মেরামত করে এবং নাগরিকদের রক্ষা করে। এখন শহর ধ্বংস আর ঠিকাদার কাজানে নিখোঁজ, তাই কোনো ওয়ার্কশপ ডাইনি জাদু ব্যবহার করতে পারছে না। এজন্যই তাদের প্রথম মিশন, শহরের কেন্দ্রে পৌঁছে হনকাকে নতুন ঠিকাদার বানানো, যাতে ডাইনিরা আবার লড়তে পারে। অন্যদিকে নাতসুমে ও বাকিরা পরিস্থিতি বিশ্লেষণ করে। সব নাগরিককে নিরাপদে সরিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কাজানে নিখোঁজ ও সম্ভবত বন্দী। কোনো ঠিকাদার নেই, কোনো ডাইনি জাদু ব্যবহার করতে পারছে না। সদর দপ্তর থেকে সাহায্য আসতেও কয়েক দিন লাগবে। ঠিক তখনই এক ডাইনি দৌড়ে আসে, তার শরীরে টাইম বোমা বাঁধা। সে বলে, উইকেন অনেক ডাইনিকে ধরে জিম্মি করেছে এবং হনকাকে দাবি করছে 30 মিনিটের মধ্যে তাকে না দিলে সবকিছু উড়ে যাবে। এই সময় কাশুমি তানপোপো আর তার গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে উইকেনের উপর নজর রাখে। উইকেন স্কুল মাঠে দাঁড়িয়ে, চারপাশে বোমা বাঁধা বন্দি ডাইনিরা। তানপোপো জিজ্ঞেস করে কি করবে। কাশুমি বলে, এখন তারাই একমাত্র যারা জাদু ব্যবহার করতে পারে, তাই তার বাড়িতে থাকার মূল্য এখনই শোধ করতে হবে। শহরের হৃদয়ের পথে সুরঙ্গে আয়াকা আর হনকা এগোতে থাকলে উইকেনের সহযোগী জিব্রাল্টার হাজির হয়। সে বিশাল পাথরের গোলেম করে জনকে মাটিতে আছড়ে ফেলে। জিব্রাল্টার আয়াকাকে ধরে শেষ আঘাত করতে যায়, কিন্তু আয়াকা উল্টে উঠে তার মুখে লাথি মারে। জিব্রাল্টার হাসে, ভাবছে সাধারণ লাথিতে তার বর্ণঢাকা শরীরের কিছু হবে না। কিন্তু সে ভুল। আয়াকাকে তার মা মার্শাল আর্টে প্রশিক্ষণ দিয়েছে, জাদু ছাড়াই কাউকে ধ্বংস করতে সে যথেষ্ট। সে জিব্রাল্টারকে হারিয়ে সামনে এগিয়ে যায়। ডাসাই ওয়ার্কশপে নাতসুমে নিজে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করে, কিন্তু ঘড়িতে 18 মিনিট বাকি থাকতেই তারা সিদ্ধান্ত নেয় সরাসরি উইকেনের মুখোমুখি হবে। একই সময়ে ক্রোনোয়ার জ্ঞান ফিরে পায় এবং ধ্বংসপ্রাপ্ত শহর দেখে। তার সঙ্গী জানায়, হনকার তথ্য ফাঁস করার পেছনে উইকেনই ছিল। ক্রোনোয়ার বুঝে যায়, এর মানে উইকেন কাজানেকে হারিয়েছে, আর এত শক্তিশালী কাউকে সে বিনা লড়াইয়ে ছাড়বে না। নাতসুমে আর অন্যরা উইকেনের সামনে দাঁড়ায় এবং আত্মসমর্পণ করতে বলে। উইকেন শুধু হাসে। সে বলে, বাঁচতে চাইলে 12 মিনিটেরও কম সময় আছে, হনকাকে দিয়ে দাও। সেই স্বীকার করে, সে নিজে শক্তিশালী নয়, কিন্তু তাকে হারালেও তারা বোমা থামাতে পারবে না। কাশুমি সন্দেহ করতে শুরু করে, হয়তো উইকেন বোমা নিয়ন্ত্রণই করছে না, আসল হুমকি অন্য কেউ। সে ভবনের ভেতর খুঁজতে ছুটে যায়, উইকেনের সঙ্গীকে খোঁজার জন্য। এদিকে সুরঙ্গে হনকা শহরের হৃদয় পৌঁছে আয়াকার দেখানো পথে নতুন চুক্তি সম্পন্ন করে। সময় প্রায় শেষ। রিনন আর অন্যরা উইকেনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক তখনই তারা অনুভব করে, তাদের জাদু ফিরে এসেছে। হনকা চুক্তি শেষ করেছে। জাদু ফিরে আসতেই সব বোমা নিষ্ক্রিয় হয় এবং উইকেনকে পরাস্ত করা হয়। তাকে জাদু সিল করা সেলে বন্দি করা হয়, কিন্তু সে সবাইকে চমকে দিয়ে শারীরিক ব্রেনের ব্যবহার করে পালিয়ে যায়। কাপড়ের নিচে লোহার বর্ম পরা ছিল, তাই বিস্ফোরণেও সে বেঁচে যায়। পরে সে তার সঙ্গীর সঙ্গে দেখা করে এবং শেষ দফার বোমা সক্রিয় করে আরও কয়েকজন ওয়ার্কশপ ডাইনিকে উড়িয়ে দেয়। চুক্তির মাধ্যমে হনকাকে উপহাস করে বলে, যদি পারে, এসে তাদের বাঁচাক। হনকা উঠে সাহায্য করতে চাইলে আয়াকা হঠাৎ তার মাথায় কপাল ঠুকে দেয় এবং বলে, সব সে নিজেই সামলাবে। অন্যদিকে কাশুমি আর তার টিম উইকেন্ডের সঙ্গীকে খুঁজে বের করে এবং তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। তার ক্ষমতা হল কপি ম্যাজিক, যার মাধ্যমে সে প্রতিপক্ষের শক্তি নকল করতে পারে। এরপর শুরু হয় একেবারে টাইটান স্টাইল লড়াই। কাশুমির বিশাল গোলাপি ভালুক বনাম তারই অন্ধকার সংস্করণ। জন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, চারদিক কেঁপে ওঠে। শুরুতে মনে হয় কাশুমি জিতছে, কিন্তু লড়াইয়ের ধাক্কায় স্কুলের একটা বড় অংশ ভেঙে পড়ে। তানপোপো আর তার দল তখনও ভেতরে আটকে ছিল, তাই কাশুমি তার ভালুক দিয়ে তাদের বাঁচাতে যায়। ঠিক সেই সুযোগে শত্রু তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ঠিক তখনই মেডুসা তার মানব রূপে হাজির হয়, শত্রুকে পাথর বানিয়ে দেয় এবং তার ছাত্রদের বলে, এত খারাপ কাজ করার জন্য পরে শাস্তি দেবে। এরপর সে রথেনবার্গ ডাইনিদের তাড়া খেতে খেতে সেখান থেকে পালিয়ে যায়। নার্সের ঘরে ফিরে দেখা যায় আতরি হনকার অবস্থা দেখতে এসেছে। আয়াকা বলে, চুক্তি গঠনের চাপের কারণে হনকার জ্বর খুব বেশি। আতরি জানায় তার মিশন শেষ এবং আপডেট দেয়, ক্রোনোয়ার এখন টাওয়ার উইচদের শিকার করছে। সে আয়াকাকে এটাও বলে যে হনকাকে নিয়ে অত চিন্তা করা বন্ধ করা উচিত। আয়াকা তাকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করে, সে যেন হনকার দেখাশোনা করে, কারণ সে এবার উইকেন্ডকে একেবারে শেষ করতে যাচ্ছে। আয়াকা তার তলোয়ার তুলে নেয় এবং উড়ে যায় সেই চার্চে, যেখানে উইকেন্ড লুকিয়ে আছে। কোনো সময় নষ্ট না করে সে সরাসরি আক্রমণ করে, কিন্তু মাঝ আকাশেই এক বিস্ফোরণে ছিটকে যায়। উইকেন্ড বলে,
তার কাছে আয়াকা বা কাজানের মতো ভাঙা লেভেলের ক্ষমতা নেই, তাই সে বছরের পর বছর ধরে পুরো শহর জুড়ে বোমা পুঁতে রেখেছে। এই জায়গা এখন ফাঁদে ভরা, আয়াকার জেতার কোনো সুযোগ নেই। লড়াই চলতে থাকে। উইকেন্ড বিস্ফোরণে চার্চের ছাদ ধসিয়ে দেয়, আয়াকার ওপর পড়ে। কিন্তু ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ায় আয়াকা, তার আগুনের জাদু পুরোপুরি সক্রিয়। কাছাকাছি লড়াইয়ে সে উইকেন্ডকে হারিয়ে দেয়। ঠিক যখন সে একটু স্বস্তি নিতে যাচ্ছিল, আরেকটা বিস্ফোরণে সে দরজার দিকে ছিটকে যায়। উইকেন্ড প্রকাশ করে যে তার কাছে বিশাল মেনা চালিত পুতুল আছে এবং সেগুলো আয়াকার ওপর ছেড়ে দেয়। এদিকে স্কুলে হনকা আর কাইরো উইকেন্ডের আরেক সঙ্গীর আক্রমণের শিকার হয়। কাইরো তার জাদু দিয়ে হনকাকে বাস্তব জগতে পাঠিয়ে দেয়। সে জেগে উঠে আতরিকে বলে আয়াকার খেয়াল রাখতে, কিন্তু আতরি তাকে বিশ্রাম নিতে বলে, জ্বর এখনও কমেনি। ঠিক তখনই কাইরোর ফোন আসে। সে জানায়, উইকেন্ড এই স্বপ্ন জগতে এক বিশাল বোমা পুঁতে রেখেছে। যদি তাকে না থামানো যায়, তাহলে যাদের সরিয়ে নেওয়া হয়েছে সবাই মারা যাবে। আতরি হনকাকে কোলে তুলে আয়াকার কাছে নিয়ে যায়। তারা পৌঁছে দেখে, আয়াকা মেঝেতে পড়ে আছে, পরাজিত। হনকা তাকে জড়িয়ে ধরে সব বলে এবং অনুরোধ করে, উইকেন্ডকে হারাতে তার শক্তি ব্যবহার করুক। আয়াকা তার অনুমতি নেয় এবং কোনো দয়া না দেখিয়ে উইকেন্ডকে ধ্বংস করে দেয়। সে জানতে চায় বোমার সুইচ কোথায়। উইকেন্ড হেসে বলে, দেরি হয়ে গেছে, আর বোমা চালু করে দেয়। সবাই মরতে শুরু করলে হনকা দাঁড়িয়ে আবার এভারমিলিয়নকে ডাকতে চেষ্টা করে। আয়াকা তাকে থামাতে চায়, কিন্তু হনকা অজ্ঞান হয়ে যায়। স্বপ্নে সে আবার এভারমিলিয়নের মুখোমুখি হয়। এভারমিলিয়ন বলে, সে খুব তাড়াতাড়ি ফিরে এসেছে এবং সবসময় তার ওপর নির্ভর করা উচিত নয়। সে জানে হনকা কি চায়, সবকিছু ফিরিয়ে আনতে। সে বলে, এটা করা সম্ভব, কিন্তু এর মূল্য আছে। মূল্য কি জানতে চাইলে সে বলে, হনকার জীবন। আর যদি হনকা মারা যায়, তবে চুক্তির কারণে আয়াকাও মারা যাবে। একটু দ্বিধার পর হনকা রাজি হয়ে যায়। চুক্তি সম্পন্ন হয় এবং এভারমিলিয়নের পূর্ণ শক্তি ব্যবহৃত হয়। হঠাৎ পুরো শহর আগের মতো ফিরে আসে। সবাই জীবিত, সবকিছু ঠিক। আয়াকা হনকাকে জড়িয়ে ধরে, কিন্তু হনকা ক্ষমা চায়, সে নিজের আর আয়াকার জীবন কোরবানি দিতে চেয়েছিল। আয়াকা সেটা মানতে চায় না। সে উঠে দাঁড়িয়ে এভারমিলিয়নকে চিৎকার করে বলে, তার বদলে সে নিজের জীবন দিচ্ছে। সাথে সাথে তার জাদু শক্তি হারিয়ে যায় এবং সে লুটিয়ে পড়ে। হনকা বেঁচে যায়, কিন্তু কাদার আগেই উইকেন্ড পেছনে থেকে তাকে ছুরি মারে। সে বলে, হনকা সব নষ্ট করে দিয়েছে, এখন তার হাতে শুধু একটা ছুরি। সে তাকে আয়াকার কাছে পাঠাবে। কিন্তু হনকা ছুরিটা ধরে টেনে বের করে উইকেন্ডকে ঘুষি মারে। তার পাশে ছুরিটা মাটিতে গেঁথে দিয়ে বলে, সে আর চুপ করে দেখবে না। ক্ষত থেকে রক্তক্ষরণে সে অজ্ঞান হয়ে যায়। উইকেন্ড দীর্ঘশ্বাস ফেলে তার সঙ্গীকে বলে, হনকাকে বাঁচিয়ে রাখতে, যেহেতু কাজানে ফিরতে এখনও কয়েকদিন বাকি। চলে যাওয়ার পথে তারা ক্রোনোয়ার আর তার কুমির সঙ্গীর মুখোমুখি হয়, যারা উইকেন্ডকে হাঁটতে নিয়ে যায়। স্কুলে ফিরে দেখা যায় সবাই ঠিক আছে, কিন্তু হনকা আয়াকার নিথর দেহের পাশে বসে কাঁদছে। আতরি তখন কিয়োকাইরোর ফোন পায়, মিশন সফল। কিন্তু হনকা সব বলে দিলে কিয়োকাইরোর মনে সন্দেহ জাগে। আয়াকা তো তার জীবন বদলে দিতে পারার কথা নয়, এটা শুধু কন্ট্রাক্টরের ক্ষমতা। তখন হনকা লক্ষ্য করে, আয়াকার শরীর এখনও উষ্ণ। সে আতরিকে ম্যাজিক সার্কেল আঁকতে বলে এবং আয়াকাকে ভেতরে রাখে। সে নিজের হাত কাটে, রক্ত আয়াকার বুকে ফেলে। ঠোঁটে নয়, সে কপালে চুমু খায়। কিছুক্ষণ পর আয়াকা শ্বাস নেয় এবং বেঁচে ওঠে। পরে স্বপ্ন জগতে এভারমিলিয়ন জানায়, বছর আগে আয়াকা আলাদা চুক্তি করেছিল। হনকা মারা গেলে বা সাহায্যের দরকার হলে, সে নিজের চুক্তি ভেঙে দেবে। তাই শহর ফিরেছিল শুধু হনকার শক্তিতে। শেষে ক্রোনোয়ার উইকেন্ডকে একদম সাইড ক্যারেক্টারের মতো গুড়িয়ে দেয়। এরপর কাজানে এসে তাকে নিয়ে যায়। পরদিন সকালে হনকা জেগে উঠে দেখে আয়াকা স্কুলে যেতে ডাকছে। পথে আবার টিম তানপোপো রকেট আক্রমণ করে, কিন্তু ম্যাজিক ছাড়াই আয়াকা তাদের শিক্ষা দেয়। ভিডিও এখানেই শেষ। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।